আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সাথে আছি আমি ফাহাদিয়া মিতু। চলুন জেনে নেওয়া যাক সারা দুনিয়ায় এই পর্যন্ত ঘটে যাওয়া প্রধান খবরগুলো। গাজা উপত্যকায় প্রতিরোধ যুদ্ধের ৪৪৫তম দিন ছিল মঙ্গলবার। এদিন গাজায় দখলদার সেনাদের ওপর কয়েকটি স্পটে হামলা চালিয়েছে যোদ্ধারা। অন্যদিকে বিভিন্ন স্থানে নিরীহ ফিলিস্তিনিদের ওপর বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। এদিন দখলদার সেনাদের ওপর অ্যাম্বুশ হামলার কয়েকটি ভিডিও প্রকাশ করেছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। মঙ্গলবার যেই ঘটনায় ইসরায়েলি বাহিনী একজন অফিসার সহ ৩ সেনা নিহতের কথা স্বীকার করেছে, সেই ঘটনার ভিডিও প্রকাশ করেছে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডস। হান্টিং স্নেকস বা সাপ শিকার শিরোনামের ভিডিওটিতে উত্তরে গাজার বেইত লাহিয়া এলাকার ২টি বিস্ফোরণের দৃশ্য রয়েছে। আল কাসাম বলছে, ইসরায়েলি বাহিনী ওই ঘটনায় ৩ সেনা নিহত হবার কথা স্বীকার করলেও প্রকৃত হতাহতের সংখ্যা আরও বেশি ছিল। বেইত লাহিয়ায় এডুকেশন গোল চত্বরের কাছে ওই বিস্ফোরণটি ঘটায় যোদ্ধারা। উপত্যকার আরেক প্রতিরোধ সংগঠন আল কুদস ব্রিগেডস জানিয়েছে, মঙ্গলবার তাদের যোদ্ধারা ১২ জনের একটি সেনা দলকে ফাঁদে ফেলে হামলা চালিয়েছে। বেইত হানুনের আল এবজা এলাকায় একটি বাড়িতে সেনা দলটি প্রবেশ করে। সেখানে আগে থেকেই বিস্ফোরক পুঁতে রেখে ছিল যোদ্ধারা। সেনারা প্রবেশ করা মাত্রই বিস্ফোরণ ঘটানো হয়। নিজেদের টেলিগ্রাম চ্যানেলে আল কুদস ব্রিগেডস জানিয়েছে, একাধিক অ্যান্টি পার্সোনাল শেল বিস্ফোরণের মাধ্যমে হামলাটি চালানো হয়। হামলার পর দখলদার বাহিনীর উদ্ধারকারী দল এগিয়ে এলে তাদের মার্কাভা ট্যাঙ্কের ওপর হামলা চালানো হয়। আরেকটি বিবৃতিতে আল কুদস ব্রিগেডস জানিয়েছে, আব্দুল দাইম এলাকায় দখলদার সেনাদের সাথে সংঘর্ষে লিপ্ত হয়েছে যোদ্ধারা। অ্যান্টি পার্সোনাল মিসাইল ও শেল দিয়ে সেনাদের ওপর হামলা চালায় যোদ্ধারা। ফাতাহ আন্দোলনের সামরিক শাখা আল আকসা শহীদ ব্রিগেড জানিয়েছে, নেতজারিম এলাকায় ইসরায়েলি বাহিনীর কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের ওপর ১০৭ মিলিমিটারের রকেট হামলা চালিয়েছে তাদের যোদ্ধারা। গাজা উপত্যকা থেকে জিম্মিদের মুক্ত করার আলোচনায় কিছুটা অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সোমবার ইসরায়েলি পার্লামেন্টের আইন প্রণেতাদের উদ্দেশ্যে নেতানিয়াহু একথা জানান। ফিলিস্তিনিদের সশস্ত্র গোষ্ঠীগুলো যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তির বিষয়ে অগ্রগতির কথা বলার ২ দিন পর পার্লামেন্টে এই তথ্য জানালেন নেতানিয়াহু। গাজায় ১৪ মাসের বেশি সময় ধরে স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ চলছে। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। ওই দিন ইসরায়েল থেকে ২৫১ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয়। এর মধ্যে ৯৬ জন এখনও জিম্মি আছেন। ৩৪ জন মারা গেছেন বলে দাবি ইসরায়েলি সেনাবাহিনীর। অন্যরা ইতোপূর্বে হওয়া যুদ্ধবিরতির সময় ছাড়া পেয়েছেন। সাম্প্রতিক দিনগুলোতে অবশিষ্ট জিম্মিদের মুক্তির জন্য কাতার, মিশর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দোহায় ইসরায়েল ও হামাসের মধ্যে পরোক্ষ আলোচনা অনুষ্ঠিত হয়েছে। আলোচনায় একটি চুক্তির ব্যাপারে আশা তৈরি হয়েছে। এ প্রসঙ্গে পার্লামেন্টে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, আমরা যেসব উদ্যোগ নিয়েছি তার সবকিছু প্রকাশ করতে পারব না। তাদের ফিরিয়ে আনতে আমরা পদক্ষেপ নিচ্ছি। আমি সতর্কভাবে বলতে চাই, এই ক্ষেত্রে কিছুটা অগ্রগতি হয়েছে এবং তাদের সবাইকে বাড়িতে না ফেরানো পর্যন্ত আমরা থামব না। ইসরায়েলি প্রধানমন্ত্রী আরও বলেন, জিম্মিদের পরিবারগুলোর উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনাদের কথা আমাদের ভাবনায় আছে এবং আপনাদের প্রিয়জনকে ফিরে পাওয়ার আশা আমরা ছেড়ে দেব না। তারা আমাদেরও প্রিয়জন। জিম্মি মুক্তির লক্ষ্যে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার আলোচনায় সরকারের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলেছে জিম্মিদের পরিবারগুলো। সমালোচকেরা দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছেন, নেতানিয়াহু এই সংক্রান্ত আলোচনা স্থবির করে রেখেছেন। তিনি তার ডানপন্থী জোটের শরিকদের শান্ত রাখতে যুদ্ধকে দীর্ঘায়িত করছেন। পাকিস্তানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞার কোনো যৌক্তিকতা নেই বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। একই সঙ্গে ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কোনো আপোষ করা হবে না বলেও জানিয়ে দিয়েছেন তিনি। পাকিস্তানের মন্ত্রিসভার এক বৈঠকে শাহবাজ শরীফ ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে এসব মন্তব্য করেছেন। তিনি বলেছেন, পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি একেবারে প্রতিরক্ষামূলক উদ্দেশ্যে নেওয়া হয়েছে। আগ্রাসনের জন্য এই অস্ত্র ব্যবহার করা হবে না। দেশের নিরাপত্তা রক্ষায় শক্তিশালী এই পদক্ষেপ অব্যাহত থাকবে বলেও জোর দিয়েছেন তিনি। পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমপ্লেক্স ও অন্যান্য সংস্থার ওপর সম্প্রতি যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞার বিষয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন তিনি। শাহবাজ বলেছেন,
পাকিস্তানের পারমাণবিক কর্মসূচির ওপর যুক্তরাষ্ট্রের এই ধরনের পদক্ষেপের বৈধ কোনো কারণ নেই। মন্ত্রিসভার বৈঠকে শাহবাজ বলেন, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে। তবে একটি বিষয় স্পষ্ট, এই কর্মসূচি আমার বা কোনো রাজনৈতিক দলের নয়, এটি দেশের ২৪ কোটি মানুষের। এই কর্মসূচি পাকিস্তানিদের পছন্দের পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো আপোষ করা হবে না। পুরো জাতি এই ইস্যুতে ঐক্যবদ্ধ। এর আগে গত সপ্তাহে দেশটির দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে পাকিস্তানি ৪টি সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে এই নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়ে বলা হয়, পাকিস্তানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কর্মসূচির ক্রমবর্ধমান বিস্তারের হুমকির আলোকে মার্কিন যুক্তরাষ্ট্র নির্বাহী আদেশ অনুযায়ী নিষেধাজ্ঞার জন্য ৪টি সংস্থাকে মনোনীত করছে। গণবিধ্বংসী অস্ত্রের বিস্তারকারী এসব সংস্থার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করছে যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্প আবারও গ্রিনল্যান্ড দ্বীপ কিনে নেবার আগ্রহ প্রকাশ করার পর দ্বীপটির প্রতিরক্ষা বাজেট বৃদ্ধির ঘোষণা দিয়েছে ডেনমার্ক সরকার। আর্কটিক অঞ্চলে বিশ্বের সবচেয়ে বড় দ্বীপটি প্রশাসনিকভাবে ডেনমার্কের অন্তর্ভুক্ত। ডেনিশ সরকারের প্রতিরক্ষা মন্ত্রী টোরেলস লুন্ড পলসেন জানিয়েছেন, গ্রিনল্যান্ডের প্রতিরক্ষায় ২ অঙ্কের বিলিয়ন সুইডিশ ক্রোনার বাজেট ঘোষণা করা হয়েছে। বিবিসি জানিয়েছে, মার্কিন ডলারের হিসেবে যা অন্তত ১৫০ কোটি। মন্ত্রী টোরেলস লুন্ড পলসেন নতুন প্রতিরক্ষা বাজেট ঘোষণার এই সময়কালকে ভাগ্যের পরিহাস হিসেবে বর্ণনা করেন। গত সোমবার ট্রাম্প আবারও গ্রিনল্যান্ড দ্বীপ কিনে নেবার আগ্রহ প্রকাশ করেন। তিনি বলেন, দ্বীপটির মালিকানা পাওয়া যুক্তরাষ্ট্রের জন্য অবশ্য প্রয়োজনীয়। এর আগে প্রেসিডেন্সির প্রথম মেয়াদেও ট্রাম্প গ্রিনল্যান্ড কেনার আগ্রহ দেখিয়েছিলেন। গ্রিনল্যান্ড ডেনমার্কের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল। দ্বীপটিতে যুক্তরাষ্ট্রের একটি মহাকাশ গবেষণা কেন্দ্র রয়েছে। ইউরোপ ও উত্তর আমেরিকার মাঝখানে অবস্থিত দ্বীপটি যুক্তরাষ্ট্রের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বলেও দাবি করেন ট্রাম্প। এছাড়া প্রচুর খনিজ সম্পদ রয়েছে এই দ্বীপে। ডেনমার্কের প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন, নতুন প্রতিরক্ষা বাজেটে দ্বীপটির জন্য ২টি নজরদারি জাহাজ, ২টি দূরপাল্লার ড্রোন এবং ২টি অতিরিক্ত স্লেজ কুকুরের দল কেনা হবে। এছাড়া দ্বীপের রাজধানী নুকের সামরিক ক্যাম্পে সেনার সংখ্যা বৃদ্ধি করা হবে। দ্বীপের ৩টি বেসামরিক বিমানবন্দর থেকে যাতে F-35 সুপারসনিক ফাইটার জেট উড্ডয়ন ও অবতরণ করতে পারে সেজন্য প্রয়োজনীয় ও সংস্কার করা হবে। মন্ত্রী বলেন, আমরা অনেকদিন এই অঞ্চলে অনেক বছর পর্যাপ্ত বিনিয়োগ করিনি, কিন্তু এখন নিজেদের উপস্থিতি জোরদারের পরিকল্পনা নেওয়া হয়েছে। আফগানিস্তানে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। এতে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে বলে দাবি করা হয়েছে। আফগানিস্তানের পাকতিকা প্রদেশে সন্ত্রাসীদের আস্তানা লক্ষ্য করে চালানো হামলায় প্রাণহানির এই ঘটনা ঘটে। আফগানিস্তানের পাকতিকা প্রদেশে সন্ত্রাসীদের আস্তানা লক্ষ্য করে চালানো হামলায় প্রাণহানির এই ঘটনা ঘটে। আফগান সংবাদ মাধ্যম খামা প্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, পাকতিকা প্রদেশের বারমালে জেলায় দফায় দফায় বিমান হামলায় নারী ও শিশুসহ অন্তত ১৫ জন নিহত হয়েছেন। রিপোর্ট অনুসারে পাকতিকা প্রদেশের বারমালে জেলার লামান সহ ৭টি গ্রামকে লক্ষ্য করে মঙ্গলবার রাতে এসব বিমান হামলা চালায় পাকিস্তান। এই হামলায় একটি পরিবারের ৫ সদস্য নিহত হয়েছেন। পাকিস্তানের ইংরেজি দৈনিক দ্য ডন জানিয়েছে, তেহরিক-ই-তালিবান পাকিস্তান বা টিটিপির ৪টি আস্তানা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এই আস্তানাগুলো একসময় টিটিপির শীর্ষস্থানীয় নেতারা ব্যবহার করতেন। টিটিপি একটি সশস্ত্র মিলিশিয়া সংগঠন, যারা পাকিস্তানের ক্ষমতা দখলের লক্ষ্যে অনেক বছর ধরে সন্ত্রাসী তৎপরতা চালাচ্ছে। এই গোষ্ঠীটি প্রায়ই পাকিস্তানের বিভিন্ন স্থানে বোমা হামলা চালায়। পাকিস্তানের অভিযোগ, এই গোষ্ঠীর সদস্যরা সীমান্তের ওপারে আফগান ভূখণ্ডে আশ্রয় পায়, যে কারণে তাদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত হামলার বিষয়ে পাকিস্তানের কর্মকর্তারা কোনো বক্তব্য দেননি। তবে দেশটির সামরিক বাহিনীর ঘনিষ্ঠ নিরাপত্তা সূত্রগুলো ইঙ্গিত দিয়েছে, সীমান্তের কাছে তালেবানদের আস্তানাকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। টিটিপির তৎপরতার বিষয়ে অতীতে তালিবান সরকারের সাথে অনেকবার আলোচনা করেছে ইসলামাবাদ। সংগঠনটি আফগান তালেবানদের সাথে সরাসরি সম্পর্কিত হয় বলে দাবি করে তালেবান। এদিকে পাকতিকার বারমালে বিমান হামলার পর তালেবানের প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রতিশোধ নেবার প্রতিশ্রুতি দিয়েছে। মন্ত্রণালয় বলেছে, তাদের ভূখণ্ড এবং সার্বভৌমত্ব রক্ষা করা তাদের বৈধ অধিকার। একই সঙ্গে তারা এই হামলার নিন্দা করেছে।
মিয়ানমারের দক্ষিণাঞ্চলের চীন রাজ্যের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছেন দেশটির বিদ্রোহীরা। ওই অঞ্চলের বিদ্রোহী গোষ্ঠী চীন ব্রাদারহুড দাবি করে সপ্তাহের শেষ দিকে মিন্দাত ও কানপেলটের শহর দুটির নিয়ন্ত্রণ নেওয়ার চীন রাজ্যের ৮০% সরকারি বাহিনীর হাতছাড়া হয়ে গেছে। চীন ব্রাদারহুডের মুখপাত্র ইয়াও মেং ইরাবতীকে জানান, সশস্ত্র এই বিদ্রোহী গোষ্ঠী মিয়ানমারের দক্ষিণাঞ্চল মুক্ত করেছে। এখন বিদ্রোহীরা উত্তরাঞ্চলের ফালাম শহরে সরকারি বাহিনীর সর্বশেষ অবস্থান লক্ষ্য করে হামলা চালাচ্ছেন। তিনি আরও বলেন, রাজধানী হাক্কা সহ কয়েকটি শহরে সেনাবাহিনীর চলাচল সীমিত হয়ে গেছে। এর বাইরে পালেতোয়া, মাতুপি, কানপেলটেট, মিদনাথ মুক্ত হয়েছে। কানপেলটেট ও মিদনাথ থেকে গত রোববার সকালে ১৩ জন রাজনৈতিক বন্দীকে মুক্ত করা হয়েছে। চীন ব্রাদারহুড নামের এই বিদ্রোহী গোষ্ঠীতে ইয়াও ডিফেন্স ফোর্স, স্যাগাইন অঞ্চলের গ্যাংগাও জেলার ইয়াও আর্মি ও মনিওয়া পিপলস ডিফেন্স ফোর্সের সদস্যরা রয়েছেন। এই গোষ্ঠীগুলো একযোগে ৪ মাস আগে থেকে সরকারি বাহিনীর বিরুদ্ধে মিন্দাত, ফালাম ও কানপেলটের মুক্ত করার অভিযান চালানোর পরিকল্পনা করে। অপারেশন সিবি নাম দিয়ে তারা ৯ নভেম্বর থেকে অভিযান শুরু করে। চীন ব্রাদারহুডের পক্ষ থেকে গত শুক্রবার জানানো হয়, তাদের আক্রমণের মুখে ১৬৮ সেনা ও পুলিশ আত্মসমর্পণ করেছে। এ নিয়ে ব্যাপক অস্ত্র ও গোলাবারুদ সহ ৩০০ সেনা তাদের হাতে বন্দী হয়েছে। চীন ব্রাদারহুডের পক্ষ থেকে বলা হয়েছে, রাখাইনের আরাকান আর্মি তাদের অস্ত্র, গোলাবারুদ, রসদ ও পরামর্শ দিয়ে সহযোগিতা করেছে। এদিকে গত শুক্রবার মিয়ানমারের রাখাইন রাজ্যের আঞ্চলিক সেনা সদর দপ্তরের নিয়ন্ত্রণ নেবার দাবি করে রাজ্যটির জাতিগত সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। এর মধ্য দিয়ে বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে তীব্র লড়াইয়ে দ্বিতীয় কোনো আঞ্চলিক সামরিক কমান্ডের নিয়ন্ত্রণ হারায় সরকারি বাহিনী। আজ এখানেই শেষ করছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।